গুড আফটারনুন ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলিনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ ম্যাথের উপর থেকে 26 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা ম্যাথের উপর থেকে 25টা ক্লাস কভার করে নিয়েছি এবং তার পাশাপাশি পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথের উপর থেকে, সেগুলো সম্বন্ধেও কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, ক্লাসে যে কটা কোশ্চেন করানো হবে, প্রত্যেকটা কোশ্চেন ক্লাস শেষ হওয়ার পর বাড়িতে কিন্তু নিজেরা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে এবং এর পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গিয়েছে অলরেডি, সেই ক্লাসগুলো কিন্তু বাড়িতে রিভিশন করবে, দরকার করলে আরো আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকে ম্যাথের উপর থেকে 26 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, একজন শিক্ষার্থী একটি সংখ্যার সঙ্গে 3/2 গুণ করার বদলে 3/2 কি করেছে, ভাগ করেছে। এর ফলে তার যে উত্তরটা বেরিয়েছে সেটা সঠিক উত্তরের থেকে কি হয়েছে, 10 কম হয়েছে। সংখ্যাটি কত? তো আমি ধরে নিচ্ছি সংখ্যাটি হলো এক্স। তো অ্যাকচুয়ালি সংখ্যাটার সঙ্গে কি করার কথা ছিল, 3/2 গুণ করার কথা ছিল। তো সেই শিক্ষার্থী সংখ্যাটার সাথে 3/2 গুণ না করে কি করেছে, সংখ্যাটার সাথে 3/2 ভাগ করে দিয়েছে। তো ভাগ করার ফলে আলটিমেট কি হয়েছে, আলটিমেট সঠিক উত্তরের থেকে 10 কম হয়েছে। অর্থাৎ এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত বলে দিয়েছে, ডিফারেন্সটা বলে দিয়েছে 10। তো এখান থেকে দেখো, আর কেন আমি এই দুটো ডিফারেন্স মানে 3x/2 মাইনাস x/3/2 কেন করলাম, কারণ তোমরা আসলে মানে আশা করি জানো যে কোনো একটা সংখ্যার সঙ্গে কিছু সংখ্যা, মনে করো x এর সঙ্গে আমি 5 গুণ করলাম আর x কে 5 দিয়ে ভাগ করলাম, তো বড় কোনটা হবে, বড় অবভিয়াসলি যেটা গুণ করছি সেটা বড় হবে। সেই কারণে আগে রেখেছি 3x/2 মাইনাস পরে রেখেছি x/3/2। তো এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে পাবে 3x/2, এই দুই ওপরে উঠে গেলে হবে 2x/3 ইকুয়াল টু কত, 10। এখান থেকে লসাগু হচ্ছে কত, 6। তো এখান থেকে হবে 3 3 9x মাইনাস হবে কত, 4x, এর ভ্যালু কত, 10। এখান থেকে বিয়োগ করলে এখানে লিখছি, বিয়োগ করলে হবে 5x/6, এর ভ্যালু কত, 10। তো 5x আর মানে সরি 5 আর 10 এখান থেকে কাটাকুটি করলে হচ্ছে কত, 2। x এর ভ্যালু হবে 6 দুগুণ কত, 12। তো অ্যান্সার হয়ে যাবে সংখ্যাটা কত, সংখ্যাটা হবে 12। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অবভিয়াসলি এক্সামে পাবে, কারণ পিএসসির ফেভারিট কোশ্চেন বলতে পারো। তো এখানে ফার্স্টে তোমাদের যেটা করণীয়, এই 3, 5, 8 আর 12 এদের কি করতে হবে, এদের লসাগু করতে হবে। এবং তোমাদের সম্ভবত এর আগের ক্লাস কিংবা এর আগে যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে কোনো ক্লাসে আমি বলেছিলাম, যখন লসাগু করবে, এই যেমন এখান থেকে 3, 5, 8 এবং 12, তো এখানে ছোট সংখ্যার মাল্টিপল সংখ্যা যদি থেকে থাকে সেই সংখ্যাগুলোর মধ্যে, তাহলে ছোট সংখ্যা লেখার দরকার নেই, কারণ যদি লেখো তাহলে এক্সট্রা তোমার টাইম কিন্তু সেখানে ওয়েস্ট হবে। তো এখানে দেখো 3 এর মাল্টিপল কি 12, তো আমি এখানে 3 না লিখলেও কিন্তু আমি এই চারটে সংখ্যার এলসিএম অর্থাৎ লসাগু পেয়ে যাব। তো এখান থেকে আমি লসাগু বার করছি। ফার্স্টে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 1 3, 5, 8 আর 3 4 কত, 12। তারপরে যাচ্ছে 2 দিয়ে, এখানে 5, এখানে 4 2 কত, 8, 2 2 4, আরো আরেকবার 2 দিয়ে যাচ্ছে। তো 1 5, 2 2 4, 2 1 2। তো এখান থেকে এলসিএম অর্থাৎ লসাগু পাচ্ছ কত, লসাগু পাচ্ছ 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। এবার দেখো এখানে একটা ছোট টিপস তোমাদের বলেছিলাম যে যখনই কোনো গুণফলে 5 আর 2 থাকবে, তো সেই দুটোকে দাগ দিয়ে আলাদা করে রাখবে। মানে 5 আর 2 গুণ করা মানে কি, 5 দুগুণ 10, মানে যে সংখ্যাটা থাকছে বাকি সেই সংখ্যাগুলো গুণ করে লাস্টে একটা জিরো বসিয়ে দেবো। তো 5 এর সাথে 3 গুণ করে তার সাথে 2 এইভাবে গুণ করার কোনো দরকার নেই। তো এইভাবে এই যে ছোট ছোট টিপস গুলো বলছি, এইগুলো কিন্তু মাথায় রাখবে, যেটা এক্সাম হলে তোমাদের কিন্তু টাইম সেভ করবে। তো এখান থেকে দেখো 3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে 2 গুণ করলে হবে কত, 12, আর 5 আর 2 গুণ করলে 10, মানে এখানে একটা বসে গেল 0। তো এলসিএম পেয়ে গেলে কত, এলসিএম পেয়ে গেলে 120। বলেছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি,
5টা 9 হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো 5টা 9 কে আমরা ভাগ করব কত দিয়ে? 120 দিয়ে ভাগ করব। তো 120 দিয়ে ভাগ করলে এখান থেকে ফার্স্টে 8 দিয়ে যাচ্ছে, 8 12 কত 96, মানে 960। এখান থেকে থাকছে কত 9, এখান থেকে থাকছে 3, এখান থেকে নামলো 9। তারপর এখানে এখানে যাচ্ছে 3 12 36, 4 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে 3 12 কত 36, মানে 360। এখান থেকে আবার থাকছে 39, আরেকটা লাস্ট 9 নেমে গেল, এখান থেকে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 360, আর অবশিষ্ট থেকে গেল অর্থাৎ রিমাইন্ডার থেকে গেল কত 39। তো এখান থেকে যদি বলি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 120 দ্বারা অর্থাৎ 3 5 8 এবং 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে, সেই সংখ্যাটা কত হবে? সেই সংখ্যাটা হবে এই 5টা 9 থেকে এই যে রিমাইন্ডারটা পেলে রিমাইন্ডারটাকে বিয়োগ করে দাও, তাহলে পাবে সেটা 5 অঙ্কের বৃহত্তম। এটা কিভাবে? 5 অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 3 5 8 এবং 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ এখানে 0, এখানে পাচ্ছ কত 6, আর এখানে 3টে 9, 99960। কিন্তু এখানে দেখো আরেকটা লাস্টে একটা লাইন যোগ করেছে, ভালোভাবে খেয়াল করে বলেছে 3 5 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে যেন 2 অবশিষ্ট থাকে। তো 2 অবশিষ্ট যেহেতু থাকছে, তো এর সাথে এই যে সংখ্যাটা পেলে এর সাথে 2 যোগ করে দাও, তো আলটিমেট নাম্বারটা পেয়ে যাবে। আলটিমেট নাম্বারটা হবে 99962। তো এখানে দেখো আছে সেটা অপশন ডি তে, তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে, যেটাকে আমরা 3 5 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ পাবো। চলে আসো পরবর্তী কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন। এটা একদমই ইজি কোশ্চেন। এখানে দেখো বলেছে 50 বাই স্টার, স্টার বাই 12.5, তো এর মান কত? তো স্টার গুলোকে আমি এক্স ধরে নিই, তো এক্স যদি ধরে নিই এর পরবর্তী লাইন লিখছি, তো এখানে এক্স ইন্টু এক্স মানে কত হবে? এক্স স্কয়ার। তো এক্স স্কয়ারের ভ্যালু কি হবে? 50 ইন্টু 12.5। তো 12.5কে আমি এখান থেকে ভগ্নাংশটাকে ভাঙছি, 12 দুগুণ 24, 25 বাই 2। তো 50 ইন্টু কত 25 বাই 2, তো 2 দিয়ে কাটো 50কে, কাটলে পাচ্ছ এখান থেকে 25। তো এক্স স্কয়ারের ভ্যালু হলো 25 ইন্টু 25, তো স্কয়ার এই সাইডে চলে আসলে হয়ে যাবে বর্গমূল 25 ইন্টু 25। তো অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে 25, যেটা আছে অপশন ডি তে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, x plus 1 by x equal to 2, x to the power 99 plus 1 by x to the power 99 minus 2 এর মান নির্ণয় করো। তো এই অঙ্ক যদি প্র্যাকটিস থাকে তোমাদের, ডাইরেক্ট আমি যেমন অ্যান্সার মার্কিং করলাম 0, এইভাবে ডাইরেক্ট অ্যান্সার মার্কিং করে উইদিন 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার মার্কিং করে চলে যেতে পারবে, মানে কোশ্চেনটা দেখেই চলে যেতে পারবে। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বিভিন্ন এক্সামে তোমরা পাবে, পিএসসি এক্সামেও যেমন পাবে, এসএসসির এক্সামেও কিন্তু দেয়। কন্ডিশন মাথায় রাখবে, যদি x প্লাস 1 বাই x এর ভ্যালু 2 দেওয়া থাকে, শুধু এই যে বক্স করে দিলাম এই কন্ডিশনটা মাথায় রাখবে, যদি থাকে তাহলে পাওয়ার যাই থাকুক না কেন, যার মান বার করতে দিক না কেন, ইজিলি বার করতে পারবে। কিভাবে বার করতে পারবে? এখানে আমি ধরে নিয়েছি x এর ভ্যালু কত 1, তো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে x প্লাস 1 বাই x এর ভ্যালু 2 আসছে কিনা আমি চেক করে দেখি। তো এখানে বসালাম 1, এখানে বসালাম 1 বাই 1, তো 1 বাই 1 মানে একই হবে, তো যোগ করলে 2, অর্থাৎ x এর মান 1 এর জন্য কিন্তু আমার এই যে সমীকরণটা দেওয়া ছিল এটা স্যাটিসফাই করে গেল। এবার মান বার করতে বলেছে কিসের? x টু দি পাওয়ার 99 প্লাস 1 বাই x টু দি পাওয়ার কত 99 মাইনাস কত 2। তো x এর ভ্যালু কত 1 আমরা পেয়ে গেছি, তো 1 এর পাওয়ার 99 প্লাস 1 বাই 1 এর পাওয়ার 99 মাইনাস 2। তো 1 এর পাওয়ার 99 হোক আর যাই হোক না কেন, তো ভ্যালু কিন্তু একই হবে। তো এখানে 1 প্লাস 1 মাইনাস 2, তো 1 1 যোগ করলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। তো অপশন বি এর সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা বাড়িতে যদি প্র্যাকটিস করো, তো তোমরা দেখা মাত্রই, যেমন আমি ফার্স্টে বললাম অ্যান্সার 0 হবে, তো দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, 20টি সংখ্যার গড় বলে দিয়েছে কত? 20টি সংখ্যার গড় বলেছে 15। প্রথম 5টা সংখ্যার গড় বলে দিয়েছে কত? প্রথম 5টা সংখ্যার গড় বলে দিয়েছে 12, বাকি সংখ্যাগুলোর গড় কত? তো এখানে ফার্স্টে 20টা সংখ্যার গড় বলেছে কত 15, তো 15 ইন্টু 2 গুণ করলে হয় 30, তার সঙ্গে আরেকটা শূন্য বসে গেল কত 300, অর্থাৎ প্রথম 20টি সংখ্যার
যোগফল কত, প্রথম 20টা সংখ্যার সমষ্টি হলো 300। তারপর বলেছে প্রথম 5টা সংখ্যার গড় 12, তো প্রথম 5টা সংখ্যার সমষ্টি কত, 5 12 60 হলো সমষ্টি। তাহলে বাকি যে সংখ্যা, বাকি কটা সংখ্যা, 20টা সংখ্যা থেকে 5টা সংখ্যা বিয়োগ করে দাও, তো কটা সংখ্যা, 15টি সংখ্যা। তো 15টা সংখ্যার সমষ্টি কত, 15টি সংখ্যার সমষ্টি হবে 300 থেকে 60 বিয়োগ করে দাও, 240 240 হবে 15টা সংখ্যার সমষ্টি। তো বাকি সংখ্যাগুলোর গড় জানতে চাইছে, তো 15টা সংখ্যার গড় কত হবে, 240কে 15 দিয়ে ভাগ করে দাও, তো 5 দিয়ে ভাগ করো, আচ্ছা 15 দিয়ে ডাইরেক্ট এখান থেকে ভাগ করো, 15 15 একে 15, তাহলে এখানে থাকছে কত, হাতে হাতে থাকছে হাতে থাকছে 5 আর 4 9, 6 15 কত, 6 15 90। তো অ্যান্সার আসবে কত, অ্যান্সার আসবে 16 16, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের এই চ্যানেল এবং আমাদের আরেকটা চ্যানেল, দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ, মাথায় রাখবে প্রত্যেকটা ক্লাসে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রোভাইড করা হয়, লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস তোমাদের থাকছে, ক্লাসের নোটিফিকেশন প্রোভাইড করা বা ক্লাসের লিঙ্কগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা, বা যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম, সেটা অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক বা কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক, সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে কিন্তু অ্যাড করিয়ে নেওয়া হবে। তবে শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করবে, কেউ কিন্তু কল করবে না, এবং তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নিয়ে সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা সম্পূর্ণ জিকে জিএস এর ক্লাস, প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি এই পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ম্যাথের টার্গেট ব্যাচটাও পাবে তোমরা এই চ্যানেল থেকে। এটা ছাড়া বাকি সমস্ত এক্সামের নাম যেগুলো তোমরা এক্ষুনি দেখলে, তো প্রতিটা এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলবে আমাদের অন্য একটা নতুন চ্যানেল। চ্যানেলটা কিন্তু একদমই নতুন ক্রিয়েট করা হয়েছে। চ্যানেলের নামটা এবং চ্যানেলের লোগোটা ভালোভাবে দেখে নাও। চ্যানেলের নাম হলো ম্যাথ বাই সন্তু স্যার। তো এই চ্যানেলের লিঙ্ক আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, যেহেতু নতুন চ্যানেল তো সেই লিঙ্কটার উপরে ক্লিক করে তোমরা সরাসরি এই চ্যানেলে চলে যেতে পারবে। এখানে কিন্তু অলরেডি ম্যাথের ক্লাস, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ বা এক্সাম ওরিয়েন্টেড ম্যাথের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো প্রত্যেককে বলছি চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। x is to y ভ্যালু বলা আছে 2:3, 3x প্লাস 2y বাই 9x প্লাস 5y এর ভ্যালু কত? তো এর মতো ইজি কোশ্চেন হয় না। x এর ভ্যালু সবসময় ধরে নেবে 2, y এর ভ্যালু সবসময় ধরে নেবে 3। তো এখান থেকে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 3, তো এটাই আমি এখানে পুট করব। তো x এর ভ্যালু এখানে আগে লেখো 3x, তো x এর ভ্যালু কত 2, নিচের রয়েছে কত 9x, তো এখানেও x এর ভ্যালু লিখে নাও একের সাথে, x এর ভ্যালু কত 2, প্লাস উপরে আছে 2y, তো y এর ভ্যালু কত 3, তো 2 × 3, y এর ভ্যালু কত, y এর ভ্যালু 3, তো এখানে 5 ইনটু, এখান থেকে কারেকশন করে নাও 5 ইনটু কত, 5 × 3। তো এখান থেকে সিম্পলি গুণ করো, 3 2 এ কত 6, আর 3 2 এ কত 6, আর নিচে হচ্ছে 9 2 18, 3 5 এ কত 15, তো 6 6 কত 12, 18 আর 15 এখানে যোগ করলে পাবে কত 33, এখান থেকে কাটলে হবে 4, এখান থেকে কাটলে হবে 11, তো অ্যান্সার হবে 4/11, যেটা আছে অপশন নাম্বার বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো সংখ্যার, বড় সংখ্যার 40%, ছোট সংখ্যার 60% এর সমান, এবং সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে কত
যোগফল বলে দিয়েছে 150, তাহলে বড় সংখ্যাটি কত? তো আমি এখান থেকে ফার্স্টে ধরে নিই বড় সংখ্যা আমি ধরছি x, আর ছোট সংখ্যা আমি ধরছি এখানে y। তো এখানে সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে, দেখো সংখ্যা দুটির যোগফল কত বলে দিয়েছে, সংখ্যা দুটোর যোগফল বলে দিয়েছে 150, অর্থাৎ x প্লাস y এর যোগফল বলে দিয়েছে কত, x প্লাস y এর যোগফল বলে দিয়েছে 150। তার আগে একটা কন্ডিশন রেখেছে যে দুটো সংখ্যার বড় সংখ্যাটার 40%, ছোট সংখ্যার 60% এর সমান। তো বড় সংখ্যা x এর 40% আর ছোট সংখ্যা y তার 60%, এই দুটো কি হবে, ইকুয়াল হবে। পার্সেন্টেজ তুলে নিচে 100 লিখে 100 100 কাটতে পারি, বা সমানে দু সাইডে পার্সেন্টেজ আছে যখন, পার্সেন্টেজ আমি এখান থেকে ডাইরেক্টলি কেটে দিতে পারি। এবার 20 দিয়ে কাটলে 3 20 60, 20 দিয়ে কাটলে কত 4 20, সরি 20 দুগুণ কত 40। এখান থেকে x বাই y এর ভ্যালু পেয়ে যাবে, x বাই y এর ভ্যালু কত 3/2, এখান থেকে x বাই y এর ভ্যালু পেয়ে গেলে, অর্থাৎ x is to y এর এই রেশিও কত পেলে, 3:2। তো এখানে দেখো বলে দিয়েছিল x প্লাস y এর ভ্যালু, মানে সংখ্যা দুটোর সমষ্টি বলে দিয়েছিল কত 150, এখান থেকে রেশিও পেয়ে গেছো x আর y এর 3:2। তো এখান থেকে যোগ করলে পাচ্ছ কত, 3 আর 2 যোগ করলে 5। তো এই 5 ইউনিটের ভ্যালু বলা ছিল কত 150। বার করতে বলেছে কি বড় সংখ্যা, অর্থাৎ 3 এর ভ্যালু কত সেটা বার করব। তো 1 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু হবে 150/5। 3 এর ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু হবে 150/5 ইন্টু 3। 5 দিয়ে কাটলে 3 5 15, 3 3 90 হবে এর সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার সি তে। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। এক ব্যক্তি 450 টাকায় একটি দ্রব্য কিনে তা বিক্রয় মূল্যের 10% লাভে বিক্রয় করেন, তবে দ্রব্যটার বিক্রয় মূল্য কত? তো এখানে দেখতে পাচ্ছ যে এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যখনই কোনো লাভ বলবে, যদি সেটা বিক্রয় মূল্যের ওপরে হয় তাহলে কিন্তু কোশ্চেনে বলে দেবে। যেমন এখানে বলেছে যে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ হয়েছে, তো দ্রব্যটার বিক্রয় মূল্য কত সেটা এখানে জানতে চাইছে। তো আমি ধরে নিচ্ছি, এখান থেকে আমি ধরছি যে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি কত 100 টাকা। এবার বলেছে বিক্রয় মূল্যের ওপর 10% লাভ হয়েছে, তাহলে তার প্রফিট হয় কত, প্রফিট হয় 10 টাকা প্রফিট হয়। কেন, কিভাবে 10 টাকা হয়, 100 টাকা বিক্রয় মূল্য যেটা আমি ধরে নিয়েছি, তার উপরে 10% লাভ হচ্ছে। তো 10% মানে 10/100, তো 100 100 কেটে গেল, তাহলে লাভ কত টাকা হচ্ছে, লাভ হচ্ছে 10 টাকা। তো সেটাই আমি এখানে ডাইরেক্ট বসিয়েছি। তো লাভ হচ্ছে 10 টাকা। এবার 100 টাকায় আমি বিক্রি করেছি, সাধারণ কনসেপ্ট, 100 টাকায় আমি কি করেছি, জিনিসটাকে বিক্রি করেছি, বিক্রি করে আমি লাভ করেছি কত 10 টাকা। তাহলে আমি কিনেছি কত, কস্ট প্রাইস কত? তো কস্ট প্রাইস অবভিয়াসলি সেলিং প্রাইসের থেকে প্রফিটটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। তো সেলিং প্রাইস কত 100 টাকা, আমার লাভ হয়েছিল 10 টাকা, তাহলে আমি কিনেছিলাম কত, কিনেছিলাম 90 টাকাতে। এবার এখানে জানতে চাইছে তবে দ্রব্যটার বিক্রয় মূল্য কত, এবং এই 90 এর যে ভ্যালু 90, তো এখানে আমি যেহেতু সেলিং প্রাইস 100 ধরে নিয়েছিলাম, সেই রেসপেক্টে আমি এখানে 90 পেয়েছি কস্ট প্রাইস। তো এই 90 এর ভ্যালুই দেখো এখানে কোশ্চেনে বলা আছে 450 টাকায় আমি দ্রব্যটা কিনেছিলাম। তো 90 এর ভ্যালু কত, 90 এর ভ্যালুটাই বলা আছে 450 টাকা। একের ভ্যালু কত, একের ভ্যালু হলো 450/90, বার করতে বলেছে বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য ধরে নিয়েছিলাম 100। তো 100 এর ভ্যালু কত সেটা আমি এখান থেকে বার করব। তো 450/90 ইন্টু কত হবে 100। তো 90 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 5, আর এখান থেকে হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হবে 500 টাকা, যেটা আছে অপশন ডি তে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। এক ব্যবসায়ী 40টা কলম কেনে 36টি কলমের ধার্য মূল্যের দামে। তো 40টা পেন সে কিনেছে 36টা যে পেন, সেই 36টা পেনের যে মার্কেট প্রাইস, মার্ক প্রাইস, সেই মার্ক প্রাইসের দামে যদি সে কলমগুলোকে 1% ছাড়ে বিক্রি করে, তবে লাভের হার কত? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা
মনে হতে পারে হার্ড, কিন্তু যদি বাড়িতে প্র্যাকটিস করো, যেভাবে বলে দিচ্ছি যদি প্র্যাকটিস করো তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে। তো এখান থেকে ফার্স্টে ধরে নাও, ধরি কলমের ক্রয় মূল্য, প্রতিটা পেনের কলমের কলমের ক্রয় মূল্য আমি এখান থেকে ধরে নিচ্ছি কত, কলমের ক্রয় মূল্য আমি এখানে ধরে নিচ্ছি 1 টাকা। 1 টাকা হলো কলমের, প্রত্যেকটা কলমের কিন্তু ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে 40টা পেনের 40টা কলমের ক্রয় মূল্য কত হবে? একটা পেনের দাম যদি 1 টাকা হয় তাহলে 40টা পেনের দাম 1 ইন্টু 40 মানে 40 টাকা হবে 40টা পেনের। তো 40টা পেন এখানে বলেছে যে দামে সে কিনেছে সেটাই 36টা কলমের ধার্য মূল্য। অর্থাৎ এখান থেকে তুমি পেয়ে গেলে কি 36টি কলমের 36টি কলমের 36টি কলমের ধার্য মূল্য কত সেটা এখান থেকে পেয়ে গেলে। তো 36টা কলমের ধার্য মূল্য কত? ধার্য মূল্য হলো 40 টাকা। কারণ এখানে বলাই আছে 40টা পেন যে দামে সে কিনেছে, অর্থাৎ 40 টাকায় কিনেছে আমি বার করেছি, সেটাই হবে 36টা পেনের ধার্য মূল্য অর্থাৎ মার্কড প্রাইস। তো এবার 36টা পেনের মার্কড প্রাইস পেয়ে গেলে এবার বলেছে মার্কড প্রাইসের ওপরে 1% ডিসকাউন্ট দিয়ে সে বিক্রি করেছে। অর্থাৎ এখান থেকে তুমি বার করতে পারবে যে 36টা পেনের 36টি কলমের বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস কত। তো 36টা পেনের ধার্য মূল্য ছিল 40 টাকা, 1% ছাড়ে বিক্রি করেছে, মানে কত দামে বিক্রি করেছে? 100 থেকে 1% বিয়োগ করে দাও, মানে 99% দামে সে বিক্রি করেছে। অর্থাৎ 40-এর 99%, এখান থেকে 0 0 কেটে গেল, এখানে গুণ করে দাও, গুণ করলে 4 9 কত হচ্ছে? 36 হয় হাতে 3, 4 9 36 আর 3 হবে 39, আর নিচে ছিল 10, তো সেটা পয়েন্ট হয়ে গেল, অর্থাৎ 39.6 টাকায় কিন্তু সে 36টা পেন বিক্রি করেছে। এবার এখান থেকে যদি তোমাদের বলা হয় যে 36টা পেনের ক্রয় মূল্য কত, 36টি কলমের ক্রয় মূল্য কস্ট প্রাইস কত, তো প্রত্যেকটা পেনের ক্রয় মূল্য যদি 1 টাকা করে আমি ধরি তাহলে 36টা পেনের ক্রয় মূল্য 36 টাকা, আর 36টা পেনের বিক্রয় মূল্য কত সেটা 39.6 টাকা। তাহলে এখান থেকে ইজিলি পেয়ে যাবে তার প্রফিট কত টাকা হচ্ছে। তো প্রফিট হবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে, অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস কত? 39.6 টাকা, কিনেছে কত? 36 টাকা, বিয়োগ করলে এখান থেকে পাবে তার লাভ কত হয়েছে? 3.6 টাকা তার কিন্তু প্রফিট হয়েছে। এবার এখান থেকে প্রফিট পার্সেন্টেজ বার করো। প্রফিট পার্সেন্টেজ কিভাবে বার করবে? কস্ট প্রাইসের উপরে সবসময় প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, সেটা সবসময় কিন্তু তোমাদের কস্ট প্রাইসের উপরে বার হবে যদি বলা না থাকে। তো এখানে বলেছে লাভের হার কত, তো লাভের হার এখানে কস্ট প্রাইস হলো 36 টাকা, লাভ হয়েছে 3.6 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? পয়েন্ট উঠে গেল, নিচে এখানে 10 চলে আসলো, 36 36 কেটে গেল, 0 0 কেটে গেল, তো প্রফিট পার্সেন্টেজ কত? 10% হলো প্রফিট পার্সেন্টেজ। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কিছু মূলধন বার্ষিক সরল সুদের হারে 2 বছর এবং 5 বছরে যথাক্রমে এত টাকা এবং এত টাকায় পরিণত হয়, তবে মূলধন কত? তো 2 বছরে এখানে বলেছে কি বার্ষিক সরল সুদে। তো বার্ষিক যখন সরল সুদে বলে তো 2 বছরে কত হবে বলেছে? 2 বছরে সুদ আসল মিলিয়ে হবে বলেছে 720 টাকা, আর 5 বছরে সুদ আসল মিলিয়ে হবে বলেছে 1020 টাকা। অর্থাৎ এখান থেকে 5 বছর মাইনাস 2 বছর অর্থাৎ 3 বছরে 3 বছরে সরল সুদ হবে কত পেয়ে যাবে। 3 বছরে সরল সুদ সমান 1020 থেকে 720 বিয়োগ করে দাও, বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 300 টাকা হবে 3 বছরের সরল সুদ। তো যেহেতু সরল সুদ, এটা কিন্তু মানে সুদের ওপরে সুদ হয় না, তো এখান থেকে তুমি 1 বছরের সরল সুদ ইজিলি পেয়ে যাবে। তো 1 বছরের সরল সুদ কি হবে? 300 টাকাকে 3 দিয়ে ভাগ করে দাও, 100 টাকা হবে 1 বছরের কি সরল সুদ। এবার এখান থেকে ভালোভাবে খেয়াল করো, 100 টাকা যদি 1 বছরের সরল সুদ হয় তাহলে এখানে
এখানে জিনিসটা দেখো, আচ্ছা এখানে বলেছে তবে মূলধন কত। আচ্ছা এখানে 1 বছরের সরল সুদ পেয়ে গেলে তাহলে এখান থেকে ফার্স্টে বার করে নাও যে 2 বছরের সরল সুদ। তাহলে 1 বছরের সরল সুদ 100 টাকা, মানে 2 বছরের সরল সুদ 100 × 2 মানে 200 রুপিস হলো 2 বছরের সরল সুদ। তো 2 বছরের সুদ আসল বলা আছে দেখো কত, 720 টাকা। তো 2 বছরের সুদ আসল 720 টাকা, 2 বছরের সুদ পাচ্ছে 200 টাকা। তো সুদ আসল থেকে যদি আমি সুদ বাদ দিই তাহলে আমি আসল টাকা কত সেটা পেয়ে যাব। তো আসল টাকা এখান থেকে বিয়োগ করলে পেয়ে যাচ্ছ 520 টাকা হবে আসল টাকা। তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অথবা তোমরা এইভাবে বার করতে পারতে যে 5 বছরের সুদ কত, তো 5 বছরের সুদ হবে কত, 500 টাকা। 5 বছরের সুদ 500 টাকা এবং 5 বছরের সুদ আসল কত, 1020 টাকা বলা আছে। তো 1020 টাকার থেকে 5 বছরের সুদ বিয়োগ করে দাও, তো আসল কত টাকা, আসল টাকা হবে 520 টাকা। এখান থেকেও তোমরা অ্যান্সার পাবে, যে যে প্রসেসটা অ্যাপ্লাই করবে অ্যান্সার কিন্তু একই আসবে। চলে আসো পরের কোশ্চেন। কিছু মূলধন 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ হলো যথাক্রমে 615 এবং 600 টাকা, তবে মূলধন কত। এখানে রেট অফ ইন্টারেস্টও বলা নেই এবং এখানে কিন্তু আসলও বলা নেই। কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখান থেকে দেখো বলেছে যে 2 বছরের সরল সুদ কত, 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 600 টাকা। তো 2 বছরের 2 বছরের 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ বলে দিয়েছে কত, 2 বছরের সরল সুদ বলেছে 600 টাকা। এখান থেকে পেয়ে যাবে 1 বছরের সরল সুদ কত, তো 1 বছরের সরল সুদ 600/2 মানে 300 টাকা হবে 1 বছরের সরল সুদ। এবার এখানে দেখো 1 বছরে হচ্ছে কত, 300 টাকা এবং 2 বছরে মানে চক্রবৃদ্ধির ক্ষেত্রে বলছি, মানে কিছু একটা টাকা আমি সাপোজ ধরি এক্স টাকা রেখেছিল, তো এক্স টাকার কিছু একটা পার্সেন্টেজ মনে করো ওয়াই পার্সেন্টেজ হারে। তো প্রথম বছরের সুদ কত হচ্ছে, প্রথম বছরের সুদ হচ্ছে 300 টাকা। দ্বিতীয় বছরেও কিন্তু সেই এক্স টাকার উপরে ওয়াই পার্সেন্ট হারে সুদ হচ্ছে কত, সুদ হচ্ছে 300 টাকা। তো এটা হয়ে গেল সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, প্রথম বছরে যে সুদটা হয়েছিল এই 300 টাকা, এই 300 টাকার উপরেও কিন্তু ওয়াই পার্সেন্ট হারে সুদ হবে। তো সেই টাকাটাই কত, সেই টাকাটাই দেখো এখান থেকে পেয়ে যাবে যে এক্সট্রা যে টাকাটা 615 থেকে 600 টাকা বিয়োগ করে দাও, তো 15 টাকা কিন্তু সেই সুদটা হয়েছে। অর্থাৎ এখান থেকে এবার তুমি বার করতে পারো যে 300 টাকাটাকে তুমি আসল ধরে নাও, সেই আই ইকুয়াল টু PTR/100। তো এখানে পি আসল আমি ধরে নিলাম কত, 300, ইন্টারেস্ট কত 15 টাকা, টাইম পিরিয়ড বলেছে কত, টাইম পিরিয়ড হবে 1 বছর, কারণ 300 টাকার ওপরে এই যে সুদ, এই 300 টাকার ওপরে 15 টাকা যে সুদটা হয়েছে সেটা কত, 1 বছরের জন্য। তো এখানে টাইম লিখলাম 1, রেট অফ ইন্টারেস্ট আমরা এখান থেকে পেয়ে যাব বাই কত 100। তো সেই আই ইকুয়াল টু PTR/100 সেই সূত্রই এখানে আমি প্রয়োগ করেছি। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 5 15, তো আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হবে 5%, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট তুমি এখান থেকে এবার পেয়ে গেলে। এবার এখানে জানতে চাইছে আলটিমেট মূলধন কত ছিল। তো মূলধন কত ছিল, আবারও এখানে সরল সুদ ধরেই করো, অর্থাৎ ইন্টারেস্ট কত, 1 বছরে ইন্টারেস্ট হবে 300 টাকা। আসল আমার বার করতে হবে পি, টাইম পিরিয়ড কত 2 বছর বলা রয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত 5% বাই কত 100। তো এখান থেকে কাটাকুটি করো, এখানে 5 দিয়ে কাটলে 5 20 100, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখান থেকে হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে, সরি এখানে একটুখানি ভুল হয়েছে, 2 বছরের সরল সুদ কোশ্চেনে বলাই আছে কত 600 টাকা, তো এটা হবে 600 টাকা। তো এখানে 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত 10, তো কোনাকুনি গুণ করলে আসল টাকা পেয়ে যাবে, আসল টাকা কত 6000 টাকা হবে আসল টাকা। তো কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল, এখানে অ্যান্সার হবে 6000 টাকা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমরা তোমাদের একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে আর দাগ নম্বর সহকারে জানাবে যে এত দাগের কোশ্চেন বুঝতে পারেনি, কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমরা কিন্তু একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে বা পরবর্তী কোনো ক্লাসে কিন্তু আমরা তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, যেহেতু আমাদের চ্যানেলটা নতুন চ্যানেল। তো বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসেলেনিয়াসের যারা প্রিপারেশন নিচ্ছে বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে।
চলে আসো পরের কোশ্চেন। বলেছে যে এ বি সি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 30 মিনিটে। তারপর বলছে এ এবং বি একসঙ্গে একটা কাজ সম্পূর্ণ করে 50 মিনিটে। আচ্ছা, যা বলেছে ফার্স্টে লিখে নাও। এখানে বলেছে এ বি আর সি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে কত মিনিটে? 30 মিনিটে। আর এখানে বলেছে শুধুমাত্র এ আর বি একসঙ্গে সেই একই কাজ সম্পূর্ণ করে কত মিনিটে? বলেছে 50 মিনিটে সম্পূর্ণ করে। জানতে চাইছে তবে সি একা কাজটা কত সময় সম্পূর্ণ করবে। তো এখানে সিম্পলি কি করতে হবে? 30 আর 50 এখানে লসাগু নিতে হবে। তো লসাগু কত হবে? লসাগু হবে 150। তোমরা লসাগু বার করে নেবে যদি বুঝতে না পারো। তো লসাগু হবে কত? 150। তো এটাই কি হবে? এটাই হবে টোটাল ওয়ার্ক। এবার এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। কিভাবে এফিসিয়েন্সি পাবে? এই 150 কে 30 দিয়ে ভাগ করো, তো এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছ কত? 5। আর একইভাবে এখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। 150 কে 50 দিয়ে ভাগ করো, ভাগ করলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে কত? 3। এবার এখান থেকে খেয়াল করে এখানে বলেছে শুধুমাত্র সি একা কাজটা করতে কত সময় লাগবে। তো টোটাল ওয়ার্ক আমার জানা আছে। তো সি এর টাইম লাগবে, সি এর কত টাইম লাগবে তার ফর্মুলা কি, মানে কিভাবে বার করব? টোটাল কাজ যেটা, টোটাল ওয়ার্ক যেটা, সেটাকে আমি ভাগ করব সি এর এফিসিয়েন্সি দ্বারা ভাগ করব। তো সি এর এফিসিয়েন্সি আমার এখান থেকে বার করতে হবে। এখানে দেখো আমি এ বি আর সি এর এফিসিয়েন্সি একসাথে পেয়েছি 5। এখানে শুধুমাত্র এ আর বি এর এফিসিয়েন্সি পেয়েছি 3। তো এখানে এ আর বি এর এফিসিয়েন্সি যদি আমি 3 ধরি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হলে টোটাল এফিসিয়েন্সি 5 হবে? তো সি এর এফিসিয়েন্সি 2 হলে টোটাল এফিসিয়েন্সি 5 হবে। বুঝতে না পারলে এখান থেকে দেখো এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি থেকে আমি যদি এ আর বি এর এফিসিয়েন্সি বিয়োগ করে দিই, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে সি এর এফিসিয়েন্সি। তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 5। তার থেকে 3 বাদ দিলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 2। তো এটা আমি এখানে পুট করে দেবো। তো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক আমি বার করেছি এক্ষুনি 150। আর সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি 2। তো এখানে কাটাকুটি করলে পেয়ে যাবে সি এর টাইম কত লাগবে। তো সি এর টাইম লাগবে 75 মিনিট, 75 মিনিট টাইম লাগবে, যেটা আছে অপশন বি তে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। দুটো নল একসঙ্গে একটি চৌবাচ্চা ভর্তি করে 12 ঘন্টায়। একটি নলের অপর একটি নল থেকে 10 ঘন্টা সময় কম লাগে চৌবাচ্চাটা ভর্তি করতে, তবে দ্রুতগামী নল কতক্ষণে চৌবাচ্চাটা ভর্তি করবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বলে দিয়েছে যে একটা নল, দুটো নল যদি একসাথে খোলা থাকে তাহলে টাইম লাগবে কত? টাইম লাগবে 12 ঘন্টা টাইম লাগবে। আর এখানে বলেছে একটা নল আরেকটা নলের অপেক্ষা 10 ঘন্টা টাইম কিন্তু তার কম লাগে। মানে একটা নল, মানে দ্রুতগামী নল, দ্রুতগামী দ্রুতগামী যে নল, সেই দ্রুতগামী নলের যদি সময় লাগে কাজটা করতে এক্স ঘন্টা টাইম লাগে, তাহলে স্লোয়েস্ট যে আছে তার কতক্ষণ টাইম লাগবে? তার অবভিয়াসলি 10 ঘন্টা টাইম বেশি লাগবে। তো কারণ এখানে বলেছে একটা নল অপর নলের থেকে 10 ঘন্টা সময় কম লাগছে। তো স্লোয়েস্ট নল এর টাইম লাগবে এক্স প্লাস 10 ঘন্টা, আর দ্রুতগামী নলের টাইম লাগবে, মানে ফাস্টেস্ট নলের টাইম লাগবে এক্স ঘন্টা। এবার যদি বলা হয় এই দুটো নল, যেমন কোশ্চেনে দেওয়া থাকে যে এ নলের কোন একটা কাজ করতে 4 ঘন্টা সময় লাগছে, বি নলের কোন একটা কাজ করতে 6 ঘন্টা সময় লাগছে, তাহলে ওদের উভয়ের কত সময় লাগে? তো তার সূত্র কি? তার সূত্র হলো এ বি বাই এ প্লাস বি। তো এখানে সেই সূত্রই অ্যাপ্লাই করব, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 10 বাই এক্স প্লাস কত? 10। এবং এই ভ্যালুটাই দেখো বলেছে তাদের উভয়ের একসাথে যদি কাজ করে তাহলে চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। তো এই ইকুয়াল টু 12 এখানে বসিয়ে দিচ্ছি। এবার এখান থেকে তোমাদের দ্বিঘাত সমীকরণ আসবে, সেখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু তোমরা পেয়ে যাবে। তো কিছু কোশ্চেন তোমাদের একদম মুখোমুখি হয়ে যাবে, যেমন আজকের সেশনে রেখেছিলাম। আবার কিছু কোশ্চেন একটু ক্যালকুলেটিভ হবে, তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই এক্সাম হলে সলভ করতে হবে। তো এখানে দেখো গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওপরে হচ্ছে কত? 10x, নিচে আসছে দেখো কত? 2x প্লাস 10 ইকুয়াল টু কত? 12। কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে এখান থেকে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 10x ইকুয়াল টু 12 দুগুণ কত? 24x প্লাস 12 10 কে কত? 120।
সমানের এক সাইডে নিয়ে আসছি, এখানে নিয়ে আসলাম পরের লাইনটা। তো এক্স স্কোয়ার এদিকে আছে সমানের এই সাইডে আছে +10x, আর এদিকে চলে আসলে হবে -24x, অর্থাৎ -24 + 10 হবে মাইনাস কত 14x, আর 120 এই সাইডে চলে আসলে হয়ে যাবে -120 = 0। এবার এখান থেকে দেখো, এখান থেকে 20 সঙ্গে 6 গুণ করলে 120, 120কে ভাঙছি কত 6, 120কে ভাঙছি আমরা 6 × 20। তো এখান থেকে দেখো x স্কয়ার মাইনাস 20x, x স্কয়ার মাইনাস 20x প্লাস 6x, তাহলে এখান থেকে -14x হয়ে গেল, আর মাইনাস কত মাইনাস হবে 120 = 0। এবার এখান থেকে x কমন নিলে হচ্ছে x - 20, এখান থেকে আমি 6 কমন নিলে হচ্ছে x - 20। তো এখান থেকে x - 20 কমন নিলে এখান থেকে পাচ্ছ কত, এখান থেকে পাচ্ছ x + 6 = 0। তো এখানে নেগেটিভটাকে আমরা কনসিডার করব না, কারণ x + 6 যদি আমি কনসিডার করি তাহলে x + 6 = 0, যদি কনসিডার করি তাহলে x এর ভ্যালু কিন্তু নেগেটিভে চলে আসবে, তো এটাকে আমরা কিন্তু কনসিডার করব না। কনসিডার করব কোনটা, কনসিডার করব x - 20 = 0। তো x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 20। তো 20 ঘন্টা সময় লাগবে দ্রুতগামী নলের চৌবাচ্চা ভর্তি করতে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি গাড়ি কিছু দূরত্ব 42 কিলোমিটার/ঘন্টা বেগে 10 ঘন্টায় অতিক্রম করে, তবে সম দূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করতে গাড়িটির গতিবেগ কত কিলোমিটার/ঘন্টা বাড়াতে হবে। তো এখানে বলেছে একটা গাড়ি কিছু দূরত্ব 42 কিলোমিটার/ঘন্টা বেগে 10 ঘন্টায় অতিক্রম করেছে। তো এখান থেকে ডিস্টেন্স বার করে নেব। সেই ডিস্টেন্স বার করার একটাই সূত্র, আমরা বারবার বলি স্পিড = ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স সমান কি, স্পিড ইনটু টাইম। তো এখানে বলেছে যে 42 কিলোমিটার/ঘন্টা বেগে সে 10 ঘন্টা অতিক্রম করছে। তো টোটাল ডিস্টেন্স কত, ডিস্টেন্সটা ফার্স্টে এখানে বার করো। তো ডিস্টেন্স হবে স্পিড ইনটু কত টাইম। তো স্পিড ইনটু টাইম গুণ করলে হয়ে যাবে 420 কিলোমিটার হবে কি টোটাল ডিস্টেন্স। এবার বলছে এই টোটাল ডিস্টেন্সটা সমদূরত্ব 7 ঘন্টায় অতিক্রম করলে তার গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে। তো গাড়ির গতিবেগ বাড়ানোর আগে দেখে নাও যে 7 ঘন্টা যদি সে অতিক্রম করে তাহলে সে কত স্পিডে যাচ্ছে। তো আবারও সেই একই সূত্র, স্পিড = ডিস্টেন্স, সেই 420 কিলোমিটার যাবে কত 7 ঘন্টায় যাবে, তাহলে তার স্পিড কত হবে 7 দিয়ে ভাগ করলে 6 × 7 = 42, অর্থাৎ 60 কিলোমিটার/ঘন্টা বেগে কিন্তু তার যেতে হবে। জানতে চাইছে তার স্পিড কত বাড়াতে হবে, সেইটা কিন্তু জানতে চাইছে। তো আগে এখন স্পিড কত, এখন 60 কিলোমিটার, আগে ছিল 42 কিলোমিটার, বিয়োগ করে দিলে কত বাড়াতে হবে এখান থেকে পেয়ে যাবে। তো বাড়াতে হবে 18 কিলোমিটার/ঘন্টা স্পিড কিন্তু তার বাড়াতে হবে। তো যেটা আছে অপশন সি তে, তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একজন সাঁতারু স্থির জলে গতিবেগ বলেছে 3 কিলোমিটার/ঘন্টা, মানে একজন সাঁতারু স্থির জলে 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে সে সাঁতার কাটতে পারে। যদি জলের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হয়, মানে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হয়, তবে স্রোতের প্রতিকূলে 10 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগে। তো প্রতিকূলে, আচ্ছা এখানে অনেকের মনে হতে পারে শুধু প্রতিকূলটা ক্যালকুলেট করলে হয়ে যাবে, না। প্রতিকূলে সে যাচ্ছে মানে স্রোতের বিপরীতে সে যাচ্ছে, আবার গিয়ে সে ফিরে আসে। তো ফিরে আসার সময় কি হচ্ছে, তো যাচ্ছে সে প্রতিকূলে যাওয়ার সময়, তো ফিরে আসার সময় সে অবভিয়াসলি স্রোতের দিকে আসবে, মানে সে অনুকূলে আসবে। তো এখানে যে ডিস্টেন্সটা বলেছে 10 কিলোমিটার ডিস্টেন্স, এবং সেই একই সূত্র স্পিড = ডিস্টেন্স বাই টাইম। এখান থেকে টাইম সমান, কারণ এখানে টাইম জানতে চাইছে, তো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স কত 10 কিলোমিটার, সে প্রতিকূলে গেছে, কত স্পিডে গেছে, প্রতিকূলে যখন যায় তখন কি বলেছি, নৌকার গতিবেগের থেকে, নৌকার গতিবেগ এখানে যেটা বলা আছে সেটা হলো সাঁতারুর গতিবেগ, আর নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হয়। তো এখানে সাঁতারুর গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগ বিয়োগ করে দেব, অর্থাৎ সাঁতারুর গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, তার থেকে বিয়োগ করে দেব স্রোতের গতিবেগ অর্থাৎ 2 কিলোমিটার/ঘন্টা। তো এটা পেয়ে যাব আমরা যে প্রতিকূলে যেতে কত টাইম লাগছে।
একইভাবে অনুকূলে মানে 10 কিলোমিটার সে যদি কোথাও যায় তো ফিরে আসার টাইমও তার আবার 10 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো 10 কিলোমিটার যে অতিক্রম করে আসে সেটা কি আসছে, স্রোতের দিকে অর্থাৎ অনুকূলে আসছে। তো অনুকূলে যখন আসছে তো স্রোতের বেগ আর সাঁতারুর বেগ দুটো কি হবে, দুটো কিন্তু সব ইকুয়াল হয়ে যাবে অর্থাৎ যোগ হয়ে যাবে। তো এই দুটোকে এখান থেকে যোগ করলে তোমরা পেয়ে যাবে টোটাল টাইম কত লাগছে, টোটাল টোটাল সময়, টোটাল টাইম কত লাগছে। তো এখান থেকে বিয়োগ করলে পাচ্ছ 10/1, এখান থেকে পাচ্ছ 10 বাই কত 5, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10। তো এখান থেকে হচ্ছে 10 + 2 অর্থাৎ 12 ঘন্টা কিন্তু তার টাইম লাগবে সেই 10 কিলোমিটার দূরে গিয়ে এবং ফিরে আসতে। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে ক্লাসে এই 15টা কোশ্চেন ছিল, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে আমরা তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব। তবে দাগ নম্বর সহকারে সেই কোশ্চেনের ডাউটটা তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।